Hello my dear students, welcome to my YouTube channel. আমরা আজকের আলোচনার বিষয় রেখেছি অ্যাটমসফিয়ারিক প্রেসার অ্যান্ড ইটস ভ্যারিয়েশন, মানে বায়ুমণ্ডলের চাপ, বায়ুর চাপ ও ইহার তারতম্যের কারণ, তারতম্য। তার মানে বায়ুমণ্ডল প্রথম একটা পার্টকে আলোচনা করে নিই যে অ্যাটমসফিয়ারিক প্রেসার বলতে কি বুঝি। তারও আগে আমরা একটু আলোচনা করবো হালকা করে যে হোয়াট ইজ অ্যাটমসফিয়ার। তোমরা ইতিমধ্যে জেনেছো যে অ্যাটমসফিয়ার কি। Atmosphere is nothing but a mixture of gaseous mass around the Earth's surface that exists up to a height of 10,000 kilometers. তার মানে এই পৃথিবী পৃষ্ঠ থেকে একবারে এই যে হাইট এই পর্যন্ত আমরা ধরে নিচ্ছি 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, এইটাকে আমরা বলবো এটাই অ্যাটমসফিয়ার। ভূপৃষ্ঠ এটা হচ্ছে আর্থ সারফেস। আর্থ সারফেস থেকে 10,000 কিলোমিটার ঊর্ধ্বে ভূপৃষ্ঠকে বেষ্টনকারী অর্থাৎ পৃথিবীকে বেষ্টন করে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ রয়েছে তাকেই আমরা বলেছিলাম বায়ুমণ্ডল। তাহলে এই বায়ুমণ্ডলীয় যে উপাদানগুলি রয়েছে তার অধিকাংশ রয়েছে গ্যাসীয় এবং তার গ্যাসীয় উপাদান, তার সঙ্গে আছে ওয়াটার ভেপার আছে, তার সঙ্গে আছে অ্যারোসলস, ডাস্ট পার্টিকেলস, অ্যারোসলস ইনক্লুডিং কার্বন পার্টিকেলস, সালফার পার্টিকেলস এটসেট্রা। তা এই যে বায়ুমণ্ডলটা আছে, এই বায়ুমণ্ডলের চাপ সম্পর্কিত আজকের আলোচনা। আমরা জানি each and everything on the earth's surface gets attracted by the center of the earth. মানে কি? মানে হচ্ছে পৃথিবী পৃষ্ঠের উপরে যে কোনো উপাদানের উপরে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে প্রত্যেকটি বস্তুই কেন্দ্র অভিমুখী টানে আকৃষ্ট হয়। অর্থাৎ এই যে উপরে এই যে বায়ুমণ্ডলটা রয়েছে, এই অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ারিক এলিমেন্টস প্রত্যেকটাই মাধ্যাকর্ষণের টানে আকৃষ্ট হয়। সেই হিসেবে তাহলে এই যে গ্যাসীয় আবরণ যেটা অদৃশ্য হলেও তার একটা চাপ সৃষ্টি করার একটা ক্ষমতা আছে, এবং সেই চাপটা কোথায় বেশি হবে না, যত আমরা কেন্দ্র অভিমুখে যাব তত বেশি হবে। আমি এইখানে দেখেছি বায়ু তো ভূপৃষ্ঠের নিচে আর নামার কথাই নেই, তাহলে ভূপৃষ্ঠ এবং ওয়াটার সারফেস, এই ওয়াটার সারফেসের উপরেই বায়ুর চাপটা হবে সবচেয়ে বেশি। আমি এখানে বোঝানোর জন্য একটু ডায়াগ্রামেটিক ফর্মে আমি এটা ডিসকাস করে নিচ্ছি। এখানে দেখো একটা প্লেটো, এটা প্লেন, এটা হচ্ছে সি লেভেল অর্থাৎ এটা হচ্ছে সমুদ্র, ওশান। তো ওশান ওয়াটার এইটাই হচ্ছে, এখানে দেখো বায়ুর গভীরতাটা সবচেয়ে বেশি, এখানে গভীরতা কম, আরেকটু বেশি, আরেকটু বেশি। অতএব বায়ুর চাপটা সবচেয়ে বেশি হবে সি লেভেলে। কেন? ইট ইজ নিয়ারের টু the center of the earth in comparison to the plain and plateau. তার মানে এই যে ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠের দুটো পয়েন্ট দেখিয়েছি, A above the plateau, B above the plain and C above the mean sea level. এটা mean sea level বলাই ভালো, কারণ sea level হচ্ছে ভ্যারিয়েবল। sea level যদিও আমরা বলছি যে ওয়াটার সারফেস অলওয়েজ মেইনটেইন এ সেম লেভেল, কিন্তু হলে কি হবে, ডিউরিং হাই টাইড এন্ড লো টাইড it changes its level, its levelটা চেঞ্জ হয়। সেই জন্য আমরা বলে দিই মিন সি লেভেল। সেই মিন সি লেভেলে এই অবস্থায় দেখো গভীরতাটা সবচেয়ে বেশি এইখানে, তাই এখানে চাপটা বেশি। যাই হোক, বায়ু চাপ, তাহলে বায়ু চাপ দেয় এ পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে বায়ু চাপ দেয়, এবং সেই চাপটা পরিমাপ করা হয় কোন এককে? এককে হচ্ছে মিলিবার এককে। মিলিবার এককে এই মিন সি লেভেল, যেহেতু এটা হচ্ছে লোয়েস্ট লেভেল, এখানে বায়ুর চাপ হচ্ছে 1013.25 মিলিবার। এখানে 1013.25 মিলিবার চাপ হচ্ছে এই জায়গায়। এবার এটা পরে পরিবর্তিত হয়। এখন এই জায়গাটায় দেখো, আমরা প্রথমত বায়ুর চাপটা এই জায়গায় দেখিয়েছি, অর্থাৎ মিন সি লেভেলের উপরেই সমুদ্র মানে ওয়াটার সারফেস।
সি সারফেস বা ওশান সারফেসের উপরে বেশি দেখিয়েছি। কেন না প্রতিটা বস্তুই এইখানে আকর্ষণ বলটা সবচেয়ে বেশি আকৃষ্ট হয়। এবারে কেন হয় আমরা জানি, most of the atmospheric elements remain present within 32 kilometer from the water surface, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে 32 কিলোমিটারের মধ্যে 99% of the atmospheric element remain present। ব্যাপারটা বোঝা গেল কিনা? 32 কিলোমিটার আমরা এইখান থেকে যদি ধরে নিই যেটা মেন সি লেভেল, তাহলে মেন সি লেভেল থেকে 32 কিলোমিটার এই হাইটের মধ্যে, এটা সাপোজ 32 কিলোমিটার, তা এখানেই আছে 99% of the elements, total atmospheric elements remain present within the height of 32 kilometer from the mean sea level। এর মধ্যে রয়েছে 99% of the total atmospheric elements। অতএব এই জায়গায় চাপটা বেশি হবে, এটাই স্বাভাবিক। আবার দেখো যত উচ্চতা বাড়ছে এই উপাদানগুলির ঘনত্ব উপরে কমে যাচ্ছে। আবার এর যে পরিসর, আমি এটাকে যদি 3D করে দেখাই, এখানে বোঝা যাচ্ছে যে যত আমরা উপরে যাচ্ছি তত এর পরিধি বা পরিসর বৃদ্ধি পাচ্ছে। আর এই পরিসর বৃদ্ধি পেলে যে মলিকিউল অর্থাৎ গ্যাসিয়াস মাসের যে মলিকিউলগুলো সেগুলো কি হয়, ওয়াইড স্প্রেড এরিয়াতে আরো বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে থাকে, কারণ দেয়ার ইজ এ গ্রেট স্কোপ অফ স্প্রেডিং অফ দ্য অ্যাটমসফিয়ারিক এলিমেন্টস। এই এলিমেন্টস গুলো বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ার ফলে তাহলে কি হয় না চাপটা অটোমেটিক্যালি কমে যায়। এখানে আমি দেখাচ্ছি ভূপৃষ্ঠের কাছে এই 3টি মলিকুল এয়ার আছে, এই 4টে মলিকুল, এই 4টি মলিকুল যখনই উপরে উঠবে they will cover a widespread area for their existence। আলটিমেটলি আরো উপরে যদি হয় আরো ওয়াইডার এরিয়াতে তারা ছড়িয়ে পড়েছে। তাহলে দেখো যত উপরে উঠছি এখানে বায়ুর চাপ কমে যাচ্ছে। কেন না এর পরিসর বা পরিধিটা বেড়ে যাচ্ছে, বায়ুমণ্ডলীয় পরিধি বেড়ে যাওয়ার ফলে এই জায়গায় চাপ এখানে কমে যায়। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপ কমে যায়। তাহলে বায়ুমণ্ডলের চাপ আছে, আমি আগে এইখানে এই বিষয়ে কতগুলো কথা বলে নিই। তাহলে এই চাপ পরিমাপ করা হয় কিসের দ্বারা? এখন এখানে পরিমাপ করা হয় চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটারের দ্বারা। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়। এবারে এই বায়ুর চাপের ভূমিকা কি একটু সংক্ষেপে বলে নিই। বায়ুর চাপ পৃথিবী পৃষ্ঠে এবং জলভাগে সর্বত্রে সমান থাকে না, এরাও স্থানভেদে পরিবর্তিত হতে পারে। কারণ বায়ুর চাপ কতগুলো বিষয়ের উপর নির্ভরশীল। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে মূলত বায়ুর চাপের নিয়ন্ত্রকগুলি কি কি, অর্থাৎ describe the factors responsible for the variation of atmospheric pressure। বায়ুমণ্ডলে বায়ুর চাপের তারতম্যের কারণগুলো কি কি আমরা এইখানে আলোচনা করলাম। যে বায়ুর চাপ আছে, বায়ুর চাপ কোথায় কেমন হয় সেটাও দেখালাম। এইটাকে সামনে রেখেই আমি আলোচনা করব নাম্বার 1 টেম্পারেচার। টেম্পারেচার Temperature is responsible for the variation of atmospheric pressure over the surface। পৃথিবী পৃষ্ঠের উপরে বায়ুচাপের তারতম্যের প্রধান কারণ হলো এই উষ্ণতা। কেন এই উষ্ণতা? তোমরাও দেখেছো এর আগে আমরা যখন বায়ুমণ্ডলের উষ্ণতার কথা বলেছিলাম যে উষ্ণতাও যেমন প্রতিটা জায়গাতে সমান থাকে না, ঠিক তেমনি
প্রতিটা জায়গাতে বায়ুর চাপেরও তারতম্য ঘটে। এবার কেন ঘটে, তার সঙ্গে টেম্পারেচারের সম্পর্কটা কি? টেম্পারেচারের সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা বাড়লে বায়ুর চাপ কমে যায়, আবার তাপমাত্রা কমাও বায়ুর চাপ বেড়ে যায়। এইটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশনটা হলো ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন। কিরকম, এখানে আমি ছোট্ট করে একটু দেখিয়ে দিই। Suppose this is a candle. এটা ছোট্ট একটা আয়তনের জায়গা, সেই আয়তনের মধ্যে 3 মলিকুল এয়ার আছে। এখানে দেখা যাচ্ছে তাপ দেওয়া হচ্ছে। Whenever this certain area of pocket of air mass gets heated, যখনই এই আয়তনের জায়গাটি বা বায়ু যখন উত্তপ্ত হবে, তখনই এটা কি হয়, এটা becomes lighter, এটা হালকা হয়ে যায়। উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে হালকা হয়। হালকা হলেই under the subsidal pressure, অর্থাৎ under the pressure of the surrounding air mass, surrounding heavier air mass, it begins to ascend. এখানে দেখো, যখনই উত্তপ্ত হলো, উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই বায়ুটি হালকা হয়েছে। এই আয়তনের বায়ু হালকা হওয়ার সঙ্গে সঙ্গে পাশের ভারী বায়ু, হাই প্রেসার পাশের ভারী শীতল বায়ুর চাপে উষ্ণ বায়ু উপরে উঠতে বাধ্য হচ্ছে। যখনই বাধ্য হলো, তখনই দেখো এই 3 মলিকুল এয়ার এখানে ওয়াইড স্প্রেড এরিয়াতে তখন তারা এক্সিস্ট করবে। তাহলে এইখানে কি দেখানো হলো, তাপমাত্রা যখনই প্রয়োগ করা হবে বায়ুতে, তখনই বায়ুর যে মলিকুলস বা অণুগুলি আছে সেগুলো আরো ওয়াইড স্প্রেড বা বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ার ফলে কি হয় না, বায়ুর চাপ কমতে থাকে। তাহলে উষ্ণতা একটা রেসপন্সিবল ফ্যাক্টর ফর দ্য ভ্যারিয়েশন অফ অ্যাটমসফিয়ারিক প্রেসার। এবারে আমরা আসি ওভার দ্য আর্থ সারফেস। তোমরা দেখেছো যে ইকুয়েটর, অ্যালং দ্য ইকুয়েটর টেম্পারেচার ইজ ম্যাক্সিমাম। সবচেয়ে বেশি উষ্ণতা লক্ষ্য করা যায় নিরক্ষরেখা বরাবর অঞ্চলে। এই নিরক্ষরেখা বরাবর অঞ্চলটিতে তাপমাত্রা বেশি, কারণ সারা বছর সূর্যরশ্মি ওই জায়গায় লম্বভাবে কিরণ দেয়। এর ফলে কি হয়, from the equator towards any pole, towards both pole, কি হয় না, টেম্পারেচার গ্র্যাজুয়ালি ডিক্রিজেস। টেম্পারেচার ডিক্রিজ করে, ফলে প্রেসার ভ্যারিয়েশন হয়। এবার সেই প্রেসার ভ্যারিয়েশনের ব্যাপারগুলো আমরা একটু পরে আলোচনা করছি। আগে আমরা ফ্যাক্টরস গুলো আলোচনা করি। তাহলে টেম্পারেচার, এবারে আমরা আসবো টেম্পারেচারের পরই আসছি ওয়াটার ভেপার। ওয়াটার ভেপারটা যখনই আলোচনা করব, এইখানে দেখো certain pocket of air mass, a pocket of air mass at the temperature of 15 degrees C, 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ একটি আয়তন, নির্দিষ্ট আয়তনের বায়ু। এই নির্দিষ্ট আয়তনের বায়ু যখনই এর উষ্ণতা বাড়াবে, নির্দিষ্ট আয়তনের বায়ুর উষ্ণতা যদি কোনো কারণে বেড়ে যায়, তখনই এর জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও বেড়ে যায়। কিরকম, এই 15 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সাপোজ 6 গ্রাম ওয়াটার ভেপার ধারণ করেছে। 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই আয়তনের বায়ু 6 গ্রাম জলীয় বাষ্প ধারণ করেছে। যখনই এর সঙ্গে আরো 15 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়িয়ে দেওয়া হবে, তখনই এর ওয়াটার ভেপার রিটেনিং ক্যাপাসিটি দ্বিগুণ হয়ে যেতে পারে বা বেড়ে যাবে। অর্থাৎ with the increasing temperature, certain pocket of air mass receives its water vapor retaining capacity more. আরো বেশি বেশি ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পায়
যখনই এটা উষ্ণ হয়ে উঠবে আরো বেশি, তখন এর সঙ্গে আরো 6 গ্রাম ওয়াটার ভেপার ধারণ করবে। তাহলে এই ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, কোনো একটা নির্দিষ্ট আয়তন বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা নির্ভর করে তার উষ্ণতার উপর। এটা হলো। এবার এই উষ্ণ বায়ুতে জলীয় বাষ্প যদি থাকে তাহলে এর সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক কি? এবারে আমি তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিই। এখানে হচ্ছে একটা ড্রাই পকেট অফ এয়ার মাস, সমায়তনের বায়ু, retaining maximum water vapor, dry air mass, moist air mass, dry air mass A, dry air mass, B moist air mass। এই moist air mass মনে হতে পারে যে এখানে শুধু বায়ু আছে, এখানে বায়ু আছে এবং জলীয় বাষ্প আছে, তাহলে এর বোধহয় চাপটা বেশি হবে বলে মনে হতে পারে। কিন্তু এইখানে ভ্রান্ত ধারণাটা আগে দূর করা উচিত। কি, এখানে যতটুকু আয়তন বায়ু, এই পকেট অফ এয়ার মাসের মধ্যে যতটুকু আয়তন বায়ু ওয়াটার ভেপার হোল্ড করে আছে সেই জায়গাটা কিন্তু বায়ু নেই, ফলে এটা হবে লাইটার, এটা হবে হেভি। এটা হেভি এয়ার মাস, এটা লাইট এয়ার মাস। অর্থাৎ শুষ্ক বায়ু এটা হবে ভারী, এর টেম্পারেচার কম, আর এর টেম্পারেচার বেশি বলেই এই জলীয় বাষ্প ধারণ করেছে। আর জলীয় বাষ্প যত বেশি হবে তত এই এয়ার মাসটা লাইটার হবে। এটা লাইট এয়ার মাস, এটা হেভি এয়ার মাস, এটা ড্রাই এয়ার মাস, এটা ময়েস্ট এয়ার মাস। এইটা নিশ্চয়ই বোঝা গেছে। এবার আমরা উদাহরণে আসি। দুটো সিজনের কথা ভাবো, একটা হচ্ছে শীতকাল আর একটা হচ্ছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে বায়ুর উষ্ণতা বেশি থাকে, এটাই স্বাভাবিক। বায়ুর উষ্ণতা বেশি থাকে এবং আমাদের ভারতের রেসপেক্টে যদি আমরা আলোচনা করি তাহলে সেই সময় যে বায়ুটা প্রবাহিত হয় তার নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যত অগ্রসর হবে কোথায়? টুয়ার্ডস নর্থ, টুয়ার্ডস টিবেটান প্লেটো, where a strong low pressure trough exists। সেই সময় তিব্বতের মালভূমি অঞ্চলে যখন নিম্নচাপ ঘনীভূত হয়, সেই নিম্নচাপের আকর্ষণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যত অনুপ্রবেশ করবে ভারত অভিমুখে, তত ওই বায়ু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ধারণ করবে, কারণ তার গতিপথে তার উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যায়। অন দ্য আদার হ্যান্ড, শীতকালে দেখো, শীতকালে যখন উত্তর পূর্ব দিক থেকে বায়ুটা প্রবাহিত হয় তখন এটা আসছে ফ্রম দ্য হিমালয়ান মাউন্টেন রেঞ্জ অ্যান্ড ফ্রম দ্য ল্যান্ডমাস। ল্যান্ডমাসের উপর দিয়ে অর্থাৎ ভূমিভাগের উপর দিয়ে আসার ফলে এই বায়ুটা থাকে ড্রাই, হেভি অ্যান্ড কোল্ড, শীতল, শুষ্ক এবং ভারী বায়ু এটা। আর এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী, এটা নর্থ ইস্ট মনসুন। এই নর্থ ইস্ট মনসুন যখন বইছে এটা হচ্ছে উইন্টারে, তখন এটা হচ্ছে হেভি, তখন এটা হচ্ছে ড্রাই, তখন এইটা হবে কোল্ড। আর অন দ্য আদার হ্যান্ড যখন গ্রীষ্মকালে বইছে এই বায়ুটা, এটা আসছে সাউথ ওয়েস্ট ডিরেকশন থেকে, এইটা হবে সাউথ ওয়েস্ট মনসুন, এটা হবে ময়েস্ট, লাইটার অ্যান্ড ওয়ার্ম। এই সময়ে যেহেতু এটা ওশান সারফেসের উপর দিয়ে যায়, অতএব এই সময় দেখবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, আর এই শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম থাকে। এটা নিশ্চয়ই বোঝা গেল। এটা একটা, সেটা হচ্ছে moisture. The moisture present in the atmosphere is responsible for the variation of atmospheric pressure. বায়ুমণ্ডলের বায়ুর চাপের তারতম্যের কারণ হিসেবে আমরা জলীয় বাষ্পটাকে দায়ী করতে পারি। তাহলে আমরা দুটো রেসপেক্টিভ দুটো রেসপন্সিবল ফ্যাক্টর পেয়েছি, একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে ওয়াটার ভেপার। এবারে নেক্সট, হাইট মিন্স উচ্চতা। উচ্চতা যত বাড়বে তত বলেছিলাম যে
বায়ুর চাপ কমতে থাকে। আমরা এই ফিগারটাকে কাজে লাগাতে পারি। এখানে দেখো যত উপরে উঠছি আমার পরিধি, বায়ুমণ্ডলীয় পরিধি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেতে থাকলে এইভাবে যত পরিধি বাড়বে তত বায়ু আরো বেশি প্রসারিত অঞ্চলে ছড়িয়ে পড়ে, ফলে সেই জায়গায় বায়ুর চাপ কমতে থাকে। এখানেও কিন্তু একটা রেট আছে, সেই রেটটা হচ্ছে প্রতি 272 মিটার উঠলে 34 মিলিবার চাপ কমতে থাকে। এই হারে চাপ কমে, তাহলে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে। এটা হলো, ওই জন্যই আমরা দেখি যত পার্বত্য অঞ্চলে উঠবো তত বায়ুর চাপ কমে যায়। এবং তোমরা জানো যে যারা পর্বত আরোহী তারা সঙ্গে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ওঠে। আমাদের হিমাচল প্রদেশ থেকেই যখন স্পিটি লাহুলে যাওয়া হয় সেই সময় ওখানে অনেক সময় শ্বাসকষ্টের জন্য অনেক পর্যটককে নেমে আসতে হয়, কেননা সেখানে তাদের শ্বাসকষ্ট শুরু হয় ডিউ টু ল্যাক অফ অক্সিজেন, অক্সিজেনের মাত্রাটা কমতে থাকে। এর ফলে যে এটা একটা ব্যাপার হাইট। এবার এখানে আমি ছোট্ট করে আলোচনা করব যে হোয়াট ইজ হাই প্রেশার এন্ড লো প্রেশার। এইখানে একটা কথা প্রসঙ্গক্রমে এসে গেল তাই বলে দিই, হাই প্রেশার এন্ড লো প্রেশার এটা মূলত একটা রিলেটিভ মেজারমেন্ট অফ অ্যাটমসফিয়ারিক প্রেশার। রিলেটিভ মেজারমেন্ট মানে কি? আপেক্ষিক পরিমাপ। (986 মিলিবার এটা হচ্ছে নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশার। 986 মিলিবার। যদি এর থেকে লেস দেন, যদি এর থেকে কম বায়ুর চাপ হয় কোনো একটা অঞ্চলে, কোনো বিস্তৃত অঞ্চলে বায়ুর চাপ যখন 986 মিলিবারের কম হবে তখন আমরা তাকে বলছি লো। লো প্রেশার। আর যখন 1013 মিলিবারের বেশি হবে তখন তাকে বলছি হাই প্রেশার। এটা তো গেল তত্ত্বের কথা। এবার বাস্তবে একটু তোমাদের আলোচনা করি। বাস্তব বিষয়টা হচ্ছে, আচ্ছা 986 মিলিবারের কম 1013 মিলিবারের বেশি যদি হয় তাহলে তাকে আমরা বলবো যথাক্রমে লো প্রেশার এবং হাই প্রেশার। কিন্তু আচ্ছা দেখো তো একটু বিষয়টা, এই জায়গায় আমার হচ্ছে 990 মিলিবার, এখানে আছে 992 মিলিবার, এখানে আছে 994 মিলিবার। এটাকে দেখো এখানে 990 এবং 992, এই দুটোকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে আমরা দেখব 992 হাই, 990 লো। এখন এই যে এটা হাই প্রেশার কেন না, 990 থেকে এখানে 992 মিলিবার চাপ আছে তাই এটা বেশি চাপ, এই জন্য এটা হাই প্রেশার। আর এটা 990 আছে মানে এটা কম চাপ তাই এটা লো প্রেশার, লো লিখেছে। এবারে যখন আমরা এই দুটোকে আলোচনা করব, এখানে 994 মিলিবার, এটা এখন তাহলে হাই হয়ে যাবে, এটা হবে লো। তাহলে এই দুটোকে আমরা যখন তুলনা করছি আমরা সব সময় অ্যাটমসফিয়ারিক প্রেসার মাপবো ইন কম্পারিজন টু দ্য সারাউন্ডিং এয়ার মাস or any other point or any other station on the surface। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে যে কোনো দুটি জায়গার মধ্যে আমরা যদি কম্পারেটিভ স্টাডি করি অফ অ্যাটমসফিয়ারিক প্রেসার, বায়ুমণ্ডলের চাপ সংক্রান্ত যদি আলোচনা করা হয় তাহলে সেখানে সেই দুটো জায়গার চাপের সঙ্গে তুলনা করা হবে। যেটি বেশি চাপযুক্ত অঞ্চল হবে সেটাকে বলবো হাই প্রেসার, সেটা যেটা কম হবে সেখানে বলবো লো প্রেসার। এখন এই 992 মিলিবার চাপযুক্ত অঞ্চলটির অবস্থাটা দেখো, যখন আমরা 990 এর সঙ্গে 990 মিলিবার চাপযুক্ত অঞ্চলটির সঙ্গে তুলনা করছি তখন সেটা হয়ে গেছে হাই প্রেসার। আবার যখন এটাকে 994 মিলিবার সঙ্গে তুলনা করছি তখন সেটাই হয়ে যাচ্ছে আবার লো প্রেসার। অতএব এই হাই প্রেসার এবং লো প্রেসার এই যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে, এটা আমার মনে হয়, আমার নিজের ব্যক্তিগত মতামত,
যে ইট ইজ এ কম্পারেটিভ স্টাডি, কম্পারেটিভ মেজারমেন্ট অফ অ্যাটমসফিয়ারিক প্রেসার, অর্থাৎ এটা হচ্ছে রিলেটিভ মেজারমেন্ট, আপেক্ষিক পরিমাপ, বায়ুর চাপের আপেক্ষিক পরিমাপ। এটা হচ্ছে হাই প্রেসার লো প্রেসার সংক্রান্ত ধারণা। এখানে এতটা এসছি যখন একটুখানি কথা বলে নিই যে এই যে ভ্যারিয়েশন অফ অ্যাটমসফিয়ারিক প্রেসার ইজ রেসপন্সিবল ফর দ্য উইন্ড, অর্থাৎ বায়ু প্রবাহ, যেটা আমরা উইন্ড বলছি। হোয়াট ইজ উইন্ড? Wind is nothing but a horizontal movement of air from one place to another is known as wind. Wind যদি হয় সেই উইন্ডটা বইবে কেন প্রবাহিত হয় উইন্ড? Wind is nothing but a কি বললাম horizontal movement of air from one place to another, and it follows some characteristics also. It blows from high pressure to low pressure. This is your wind direction. সব সময় বায়ু প্রবাহিত হবে উচ্চ চাপ থেকে নিম্ন চাপ অভিমুখে, এটাই হচ্ছে বায়ু প্রবাহ। আর এইটাই যদি ভার্টিক্যাল মুভমেন্ট হয় এইভাবে হতে পারে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং হলে এইটাকে বলবো এয়ার কারেন্ট। দিস ইজ ইউর উইন্ড। এটা হলো উইন্ড, এটাকে বলবো এয়ার কারেন্ট। এয়ার কারেন্ট হচ্ছে বায়ু স্রোত। এটাও আমার যে কোনো দিকে হতে পারে, হাই প্রেসার থেকে এদিকেও যেতে পারে, এদিকে লো প্রেসার আছে যদি থাকে যেতে পারে লো প্রেসারের দিকে। অতএব এটা হবে হরাইজন্টাল মুভমেন্ট অফ এয়ার মাস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, আর এটা হবে এয়ার কারেন্ট দ্যাট মুভস ভার্টিক্যালি, অর্থাৎ উলম্বভাবে সঞ্চালিত বায়ুকেই বলা হবে বায়ু স্রোত। এটা হলো বায়ু স্রোত, এটা হলো বায়ু প্রবাহ। এখন এই পর্যন্তই। আবার পরের ক্লাসে আমরা আবার পরবর্তী পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ অল।